Hello everyone, welcome to our channel Horoscope Official. নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা ইতিমধ্যেই রক্তগান্ধারের প্রথম পর্ব শুনে নিয়েছেন। আজকে আসতে চলেছে সেটারই দ্বিতীয় পর্ব। তবে গল্পে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিও প্রেস করে রাখবেন, কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে রক্তগান্ধারের তৃতীয় পর্ব। আর আপনাদের কাছে একটা ছোট্ট আবদার আছে, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। এটুকু আবদার তো করাই যায়, তাই না? আজকে আর দেরি নয়, শুরু করব আজকের উপস্থাপনা, কর্ণশীলের কলমে রক্তগান্ধার দ্বিতীয় পর্ব। অবন্তিপুরার প্রাসাদের যেদিক দিয়ে ঝিলাম নদী বয়ে গেছে, তার ঠিক বিপরীত দিকে কিছু দূরে সর্প উপত্যকা। এই নামের সার্থকতা যদিও জানা নেই, তবুও একটি প্রাচীন অক্ষত দেবালয় দেখে এই নামকরণের কারণ কিছুটা আন্দাজ করতে পারা যায়। পাথরের পর পাথর চারিদিকে, বরফের লেশ মাত্র নেই। তার ঠিক মাঝখানে এক অদ্ভুত দেবালয়, তার গায়ে কালচে সবুজ পাথরে তৈরি অদ্ভুত আকৃতির দরজা। তার ওপরের দিকটায় যেন দুটো হাতির সুর মুখোমুখি হয়ে মিলিত হয়েছে, আর সুরের গোড়া থেকে 1.5 হাত চওড়া চ্যাটালো স্তম্ভ নেমে এসেছে পাথুরে জমিতে। গায়ে সুন্দর ফুল লতার মতো নকশা আঁকা, নাকের উপর এক শিঙলা জন্তু। সব নকশাই ত্রিমাত্রিক, আর প্রতিটি মাত্রিক তল থেকে আশ্চর্য সবুজ আলো বিচ্ছুরিত হয়। মন্দিরের চূড়ায় এক বিরাট সাপের ফনা খোদিত আছে উজ্জ্বল কালো পাথরে। ধূসর সাদা চোখের মণিতে ঝিল দিয়ে যায় রোদ, চাঁদের আলো। মন্দিরের দরজা থেকে পথ নেমে গেছে নিচের দিকে, তা শেষ হয়েছে এক গর্ভগৃহে। সারি সারি মূর্তি সাজানো আছে অর্ধবৃত্তাকার প্রকোষ্ঠের দেওয়াল বরাবর। ব্যাঘ্রাসনা নারী মূর্তি, উলঙ্গ কৃত্তিবাস পুরুষ, সহস্রবাহু পুরুষ। রাজা শিবকান্ত, মহামন্ত্রী সোমপ্রভ, পদ্মলোচন ও রাজকুমার সংঘ মন্দিরে প্রবেশ করলেন। মশালের আলোয় উজ্জ্বল হয়ে উঠল গর্ভগৃহের অভ্যন্তর। সুন্দর এক পুরুষ চোখ বুজে বসে আছেন, হাতে বীণা। প্রভাত বন্দনার পূর্ব প্রস্তুতি। সামনে অনির্বাণ দ্বীপ জ্বলছে। ঘি আর পশু চর্বির স্বল্প কটুগন্ধ ঢাকা পড়েছে সুগন্ধি ধূপ আর ভদ্রক বৃক্ষের জ্বলন্ত মশালের গন্ধে। বৃদ্ধ পদ্মলোচন হাত জোর করে তার সামনে বসলেন। দেখা দেখি অন্যরাও নতজানু হল। মৃদু স্বরে পদ্মলোচন ডাকলেন, ভগবান, চোখ খুলুন, বড় দুঃসময়। মানুষটি আয়ত 2 চক্ষু খুললেন। সামনে একসঙ্গে এতজন রাজপুরুষকে আচম্বিতে দেখে চমকে গেলেন তিনি। কিছুক্ষণ বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বললেন, মহারাজ, মহামন্ত্রী, রাজপণ্ডিত, আপনাদের এই দিনের কাছে কি প্রয়োজন? আর এই বালক, তুমি আমার সামনে গড় জোরে বসো না, উঠে দাঁড়াও। রাজা আশ্চর্য হয়ে বললেন, কেন? ও অবন্তিপুরার রাজপুত্র হলেও আপনার গুণপ্রভার সামনে অত্যন্ত সাধারণ ব্যক্তি। ভুল মহারাজ, যার পুরো বাহুতে চক্রচিহ্ন থাকে, তিনি বিশ্বের কোনো মানুষের সামনে মাথা নোয়াতে পারেন না। শঙ্খ বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন।
পদ্মলোচন উদ্দিষ্ট ব্যক্তিকে পুনরায় প্রণাম করে সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করলেন। বেশ কিছু সময় সবাই চুপ রইলেন। আপনারা কি চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু এ কাজ বড় দুঃসাধ্য। নির্দিষ্ট তিথির, নির্দিষ্ট নক্ষত্রে, নির্দিষ্ট অনুবলে এ আবাহন সম্ভব। তাছাড়া মনুষ্য জাতির ক্রমবর্ধমান পাপাচারে গান্ধার রাগের দৈবী মঙ্গলময় প্রভাব প্রায় লোপ পেতে চলেছে। অদূর ভবিষ্যতে এর বিন্দুমাত্র প্রভাব থাকবে না। বিশ্ব থেকে লোপ পাবে বিশুদ্ধ গান্ধার গ্রামে গীত রাগ। পদ্মলোচন বললেন, উপায় আছে ভগবান, তার সম্ভাবনা ক্ষীণ বটে, কিন্তু তবুও আছে। ভুরু কুঞ্চিত করে সঙ্গীতজ্ঞ বললেন, বিশদে বলুন জ্যোতির্বিদ পদ্মলোচন। পদ্মলোচন একটি কৃষ্ণ শিলাপট্ট বার করলেন কাঁধের রেশম নির্মিত বস্ত্রখণ্ড থেকে। তার উপরিদেশে আকীর্ণ সমগ্র সৌরমণ্ডল এবং সূর্য থেকে বিবিধ কৌণিক দূরত্বে অবস্থান করছে গুরুত্বপূর্ণ কয়েকটি নক্ষত্র, যা মনুষ্য জাতির ভাগ্য নির্ধারক। শিলাপট্টটি শিল্পীর সামনে রাখলেন পদ্মলোচন। তারপর ধীরে ধীরে বললেন, চন্দ্র মাসের জ্যোতিষ ভিত্তি। সূর্য এখানে সিংহ রাশিতে সম্পূর্ণ অবস্থান করলে তা মল মাস হয়। যে চন্দ্র মাসে সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না, বরং মাস জুড়ে একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে, তাহলে সেই মাসটির নাম পরবর্তী মাসের নাম অনুসারে হয় এবং এর সাথে অধিক শব্দটি জুড়ে দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো মাসে সূর্য মেষ রাশিতে গমন না করে পরবর্তী রাশিতেই স্থিত থাকে, তবে এই মাসটির নাম হবে অধিক চৈত্র মাস বা চৈত্রমল মাস। পরবর্তী মাসে সূর্য অন্য রাশিতে আবার গমন করে, তাই সেই পরবর্তী মাসের নামের সাথে নিজ কিংবা শুদ্ধ শব্দটি জুড়ে দেওয়া হয়। ভগবান বিষ্ণু নিজের নাম অনুসারে এই মাসের নামকরণ করেছেন। 12টি মাস মিলে মোট 354 দিন হয়, কিন্তু সূর্য সম্পূর্ণ একটি নিরয়ন রাশিপথ 365 দিন 6 ঘন্টায় সম্পন্ন করে। এর ফলে যে 11 দিনের ফারাক তৈরি হয়, সেই অতিরিক্ত 11 দিন প্রতি 29.53 আর 10.63, এই সব ধরে 2.71 বছরে বা 32.5 মাসে যোগ করে সমতা বিধান করা হয়। পদ্মলোচন থামলেন। রাজা শিবকান্ত বিস্মিত। সোমপ্রভ বললেন, পণ্ডিতগণ, একটু বিশদে বলুন, আমরা কিছুই বুঝতে পারছি না। পদ্মলোচন চিন্তিত কণ্ঠে বললেন, কার্তিক ও মাঘ মাসে পুরুষোত্তম মাস আসে না, আর এটাই হলো পঞ্চাঙ্গের বিধি। কিন্তু প্রতি 2000 বছরে মাত্র একবারই সূর্য শুধু বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তুলা রাশিতে প্রবেশ করে না। তখন এই রক্তিম বর্ণে অঙ্কিত কৃত্তিকা নক্ষত্র সূর্যের প্রভাবে মলিন হয় এবং কার্তিক মাসে আসে পুরুষোত্তম মাস। পদ্মলোচনের কথার খেই ধরে শিল্পী বললেন, গান্ধার গ্রাম দেব বংশজাত, সরাসরি সরস্বতীর দেহ থেকে এর উৎপত্তি। ব্রহ্মা সমস্ত সঙ্গীতের উৎপাদক, তার থেকে পশুপতি এবং ক্রমান্বয়ে সরস্বতী, নারদ এবং তার কাছে শিখি আমি। আগত প্রায় কার্তিকের পুরুষোত্তম মাসে নির্দিষ্ট স্থানে গান্ধার গ্রাম। গান্ধার স্বরনির্ভর রাগটি গাইতে পারলে সে স্থানে স্বর্গলোকের দেবদেবীর আগমন ঘটবে এবং তাদের শক্তির ভগ্নাংশ রেখে যাবেন কোনো জলভাগে। সেই শক্তি যোগ্য হাতে অর্পণ করলে যে কোনো আসরিক ক্ষমতার বিনাশ সম্ভব। কিন্তু রাজা
কাতর কণ্ঠে বললেন, আবার কিন্তু কেন ভগবান? ম্লান হাসি দেখা গেল শিল্পীর মুখে। নরম মধুর স্বরে তিনি বললেন, মহারাজ, গান্ধার রাগ স্বয়ং দেব বংশজাত। আক্ষরিক অর্থেই তা দৈবী। একমাত্র অলকাপুরীর গন্ধর্ব ও কিন্নরগণ সে রাগ গাইবার ক্ষমতা রাখেন। সমগ্র মনুষ্য জাতির মধ্যে একমাত্র আমি তপস্যার ফলে দেবর্ষি নারদের কাছে গান্ধার শিক্ষা করেছি। এখন যে বিষয়টি এখানে প্রধান ভয়ের ব্যাপার তা হল এই রাগ দেব দানব উভয়কেই আকৃষ্ট করে। সোমপ্রভ আশ্চর্য হলেন। দানব শক্তি কেন আকৃষ্ট হবে যদি এর সঙ্গে দেবজ হয়? আপনি ভুলে যাচ্ছেন মহামন্ত্রী, দানব জাতি বারংবার স্বর্গ আক্রমণ করেছে। আপাত দৃষ্টিতে তা দেবরাজ ইন্দ্রের সিংহাসনের জন্য মনে হলেও মূল আকর্ষণ ছিল যক্ষরাজ কুবেরের ধনরাশি। রাক্ষস, গন্ধর্ব আর যক্ষ সমগোত্রীয়, তাই গন্ধর্ব বর্ণের গীত রাগে দেবতাদের সঙ্গে তারাও আকৃষ্ট হয়। এই আহ্বানের সময় দৈব ও আসরিক উভয় শক্তিরই আবির্ভাব ঘটে। এই পরিসরে কুমার সংঘ যদি শক্তি করায়ত্ত করে অশুভের বিনাশ সাধন করতে পারেন তবে সব মঙ্গল হবে, নয়তো সংশ্লিষ্ট সকলের মৃত্যু অবশ্যম্ভাবী। আর আমার মৃত্যুর পর আমার যোগ্য উত্তরসূরি ভিন্ন কেউ এই গান্ধারের আবাহন করতে পারবেন না। দৈব শক্তিও হাতছাড়া হবে। এবং এমন মহেন্দ্রক্ষণ 2000 বছরে মাত্র একবার আসে, এবং তাও পুরুষোত্তম কার্তিক মাসে। রাজপুত্র দৃপ্ত পদক্ষেপে এগিয়ে এলেন। সুস্পষ্ট উচ্চারণে বললেন, আমি যাব আপনার সঙ্গে। পণ্ডিত পদ্মলোচন আশ্চর্য। তুমি পারবে কি করে? তুমি নিতান্ত বালক। হাত তুললেন শিল্পী। সম্ভব, ওর পক্ষে সম্ভব। ওর হাতের চক্র চিহ্ন প্রমাণ করে উনি পুরুষোত্তমের অংশ। হ্যাঁ যুবরাজ, আপনি যাবেন আমার সাথে। আগামী পরশু দেবগুরু বৃহস্পতির দিবসে। আর রাজা শিবকান্ত, আপনি নিশ্চুপ কেন? আপনি নিজেও তো রাজপুত্র সঙ্গের জন্ম রহস্য জানেন। রাজা শিবকান্ত মাথা নিচু করে বসেছিলেন। কোনো গর্হিত কার্য করে ধরা পড়ে যাওয়ার মতো আর্দ্র স্বরে তিনি বললেন, আমার একটি মাত্রই সন্তান ভগবান। ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে পড়ব। তাই কিছু সময়ের জন্য স্বার্থপর হয়ে পড়েছিলাম। এখন আর দ্বিধা নেই। রাজপুত্র সংঘ নিশ্চয়ই যাবেন আপনার সঙ্গে। ভয় পাবেন না রাজন, রাজপুত্র অজেয়। ভরসা রাখুন। চারজন ভূমি প্রণীত হলেন। যথা আজ্ঞা সারঙ্গদেব। ঘোড়া দুটি অবন্তপুরা নগর ছেড়ে দক্ষিণ পশ্চিমে চলেছে। মানুষ বল হ্রদ তাদের গন্তব্য। উপত্যকা থেকে অনেক উচ্চতায় অবস্থিত এই সরোবর। সারঙ্গদেব এবং রাজপুত্র শঙ্কর ঘোড়া দুটি নক্ষত্র বেগে ছুটে ক্রমশ সুউচ্চ শিলামালার মধ্যে প্রবেশ করল। চারিদিকে শুধু হাওয়ার শব্দ। কোথাও পাখির বাসার মৃদু ওম ব্যাহত করছে সরীসৃপের শীতল অনুপ্রবেশ। ঘোড়ার খুঁড়ির শব্দের সঙ্গে তাল মিলিয়ে রাত্রির নিস্তরঙ্গ নৈশব্দ
যেন আরো গভীর অভেদ্য হয়ে উঠছে। অবহিমালয়ের পাদদেশে মৃত্যু বীজের ঝাড়ে কটকট শব্দ উঠছে থেকে থেকে। উঁচু উঁচু ঘাসে ঘোড়ার পেট পর্যন্ত ঢাকা। ব্রজরোপিন গুল্মে সবুজ কাণ্ডে জড়িয়ে আছে পতঙ্গ লোভী বিরাট। চ্যাটালো পাতার ফলক কোথাও দুকর, কোথাও এক বিঘত চওড়া। গোলাপি ফুলের কুঁড়িদের আকৃতি অনেকটা ঘোমটার মতো। রূপবান রাজকুমারকে দেখে তারা যেন লজ্জায় মুখ ঢাকল। শাল সিংসপা টুন বৃক্ষের পাতা জয় পতাকার মতো আন্দোলিত হয়ে স্বাগত জানালো দুই আগন্তুককে। পর্বতের এই উচ্চতা অনায়াসে পার হয়ে যাওয়ার পর শুরু হলো খাঁড়াই সংকীর্ণ পথ। মায়াক্ষ, চিনার, চিরিবিল্ল, তিস্য, শর্করা, কুট্টি মদারু, ভোজপত্র, ভুড়িবৃক্ষ, চম্পকগন্ধা তরু শ্রেণীর মধ্যে দিয়ে শ্যাওলার পিছল পথ। ঘোড়ার পা বারবার পিছলে যেতে লাগলো। কোথাও আবার শীর্ণ ঝোড়ার জল তিরি তিরি বয়ে যায় রাস্তার উপর দিয়ে। শব্দ শোনা যায় তার, বহমানতা অদৃশ্য। রূপলি ভদ্রক, সবুজ রঙা সবুজ মর্মরি, দেবদারু, হিমাদ্রিজাত রসবতী ফলধারী কুট্টি মদারু গাছের ঘন বুনট পেরিয়ে এসে ঘোড়া থামল এক মন্মথ উপত্যকায়। এই উচ্চতায় দেহ শিরশির করে উঠল রাজপুত্রে। শত প্রজাতির রৌদ্রদত্তা তলিশপত্র গুল্ম, বেগুনি হপুষা বইচির ছোপ, তৈপি পল্লীর গুল্ম কোনো বিশালাকার দেব বা স্থাপিত ভাস্কর দানব রোপণ করেছে উপত্যকার আনাচে কানাচে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিরুদ্ধ আর তার বেগুনি কুঁড়িতে রাতের কুয়াশার প্রলেপ। লাল ঘাসের ফাঁকে ফাঁকে তারার টুকরোর মতো খেলে বেড়াচ্ছে জোনাকির ঝাঁক। অম্ল কষায় লাল হলুদ সেবা ফল, কমলা নারং, স্বর্ণাভ লাল কান্তা, পথি পার্শ্বে সুগন্ধ আর বর্ণের স্বর্গে দোত্তনা। পশ্চিম দিক পাথরের বুকে ঢালু হয়ে নেমে গেছে। দুপাশে ফুলের সম্ভার। জলবিরুদ্ধ ফুটে উঠেছে ছোট ছোট গর্তে জমা জলে। যত নামছেন তারা তত প্রবল হচ্ছে গন্ধকের গন্ধ। একটানা ফুটন্ত জলে শব্দ শোনা যাচ্ছে। এক জায়গায় ঢাল শেষ হল, প্রায় খাড়াই নেমে গেছে পাথর কেটে তৈরি সোপান। বিশাল এক উষ্ণ প্রস্রবণে ফুটে উঠেছে গন্ধক গন্ধা জল। এক পাশে পাহাড়ের প্রাচীরের গায়ে ক্ষুদ্র কন্দর। খুব সাবধানে পা টিপে টিপে সোপান বেয়ে নেমে এলেন রাজপুত্র। তখনই ক্ষীণ অথচ গম্ভীর কণ্ঠে শোনা গেল সারঙ্গদেবের কণ্ঠ। রাজবেশ পরিত্যাগ করে পবিত্র জলে নেমে এসো রাজপুত্র। বুক কেঁপে উঠল শঙ্খের। এই প্রবল শীতে লোমশ পোশাক, তার স্বর্ণতন্তু নির্মিত ভারী পোশাক ত্যাগ করার কথা ভাবতেই মেরুদণ্ড শিহরিত হল। কিন্তু রাজধর্ম অবশ্য পালনীয়। ঘোড়া থেকে নেমে সমস্ত পোশাক খুলে ফেললেন তিনি। জলে বুক পর্যন্ত ডুবিয়ে সতর্ক দৃষ্টি রাখলেন চতুর্দিকে। তারপরে শিলার আসনে আসীন সারঙ্গদেবের গলা থেকে বেরিয়ে এলো এক অপার্থিব সঙ্গীত। সরোজ গ্রাম থেকে মধ্যমে যাওয়ার আগে উচ্চ গ্রামে উঠল তার স্বর। তারপরে সেই স্বর মধ্যমে না পৌঁছে একটি নির্দিষ্ট মূর্ছনায় আটকে রইল। শ্বাসবায়ুর উত্থান নেই, পতন নেই।
চতুর্দিকে এক অবর্ণনীয় আলো আর সুগন্ধ। পর্বতের গা বেয়ে আলোর রাশি নেমে আসতে লাগলো মানস বল হ্রদের দিকে। বিদ্যুতের তরঙ্গের মতো আলোর শিরা উপশিরা একত্রিত হতে লাগলো হ্রদের ঠিক মাঝখানে। ক্রমে সেই পুঞ্জীভূত শক্তি একটি আলোর তলোয়ারের রূপ নিল। প্রাণপণে তার দিকে সাঁতরে চললেন শঙ্খ। সারঙ্গদেবের শ্বাস রুদ্ধ হয়ে আসছে উচ্চগ্রামের গান্ধারের প্রলম্বিত উচ্চারণের ফলে। বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না তিনি আর। গলার শিরা ফুলে উঠেছে, চোখ বিস্ফারিত। শঙ্খ জল কেটে এগিয়ে চলেছেন। ওই তো আরেকটু। ক্ষীয়মান পুঞ্জীভূত আলোর একদম কাছে এসে প্রবল শক্তিতে জলের উপর ভেসে উঠলেন তিনি, আর উড়ুক্কু মাছের মতো দেহটা ছুঁড়ে দিলেন শূন্যে। সারঙ্গদেব এক পাশে ঢলে পড়লেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুছে গেল সব মহাজাগতিক আলো। একটা জঘন্য আষ্টে গন্ধ হেসে মুছে দিল স্বর্গীয় সুবাস। বনতলির নৈশব্দ ছিঁড়ে এগিয়ে আসতে লাগলো ভারী পদশব্দ। কম্পিত পাহাড়ের বুক বেয়ে গড়িয়ে পড়তে লাগলো শিলাখণ্ড। বিভিন্ন গাছের ছিন্ন শাখা প্রশাখা পাতা ছড়িয়ে পড়ল উপত্যকায়। আর তখন প্রচন্ড বেগে সোপান বেয়ে লাফিয়ে নেমে এলো সেই ত্রিশৃঙ্গ দানব। আজ তাকেও আরো ভয়ঙ্কর লাগছে। আগুনের গোলার মতো ধকধক করছে তার দুই চোখ। সারঙ্গদেবের জ্ঞানহীন দেহটা বিশাল থাবা দিয়ে দুবার নেড়ে দেখল সে। দেহের উষ্ণতা অনুভব করল, বুঝল তিনি জীবিত। মাথা ঝাঁকিয়ে তীব্র শব্দ করে উঠল, তারপর বিরাট হাঁ করে নিচু হল। ঝিকিয়ে উঠল বিরাট বিরাট তলোয়ারের মতো দাঁতের সারি। এমন সময় হ্রদের তীর থেকে একটা তীক্ষ্ণ আলোর রশ্মি এসে পড়ল দানবের চোখে। শঙ্খ, তার হাতে বিরাট আগুনের তলোয়ার। ডান হাতে পুরো বাহুর চক্র চিহ্নটিও আগুনের মতো উজ্জ্বল লাল হয়ে উঠেছে তার। পিছু হটল দানব। দু চোখে হাত দিয়ে প্রথমে পিছিয়ে গেল, তারপর গর্জন করে পুনরায় এগিয়ে এলো সারঙ্গদেবের ভূপতিত দেহটির দিকে। কিন্তু তাকে রক্ষা করছে এক অদৃশ্য আলোর প্রাচীর। বারবার সেই অদৃশ্য অথচ বিদ্যমান শক্তিতে বাধা পেয়ে দানব অবশেষে হার মানল। পিছন ফিরে সোপান বেয়ে উঠে গেল, তারপর প্রচন্ড এক লাফ দিল বনভূমির উদ্দেশ্যে। হারিয়ে গেল বনের গহীনে। শঙ্খ ছুটে এসে সারঙ্গদেবকে তুললেন। শিল্পীর চোখ তখনও বন্ধ, কিন্তু শ্বাস পড়ছে। কুমার আশ্বস্ত হলেন। পরম যত্নে অচেতন দেহটি তুলে নিলেন আর সোপান বেয়ে বেয়ে চললেন তাদের ঘোড়া যেখানে বাঁধা আছে সেইখানে। খাঁড়াই পথ। তদুপরি একটি পূর্ণবয়স্ক দেহের ভার বহন করতে করতে রাজকুমার হাঁপিয়ে উঠলেন। তবুও মনের জোরে অপেক্ষাকৃত সমতল স্থানে পৌঁছে সারঙ্গদেবের দেহটি একটি ভদ্রশাল গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসিয়ে দিলেন। সারঙ্গদেব চোখ মেলে চাইলেন। ঘোড়া দুটো আবার পূর্বোক্ত পথ পেয়ে এগিয়ে চলল অবন্তিপুরায়। শেষনাগ মন্দিরের গর্ভগৃহে দেবতার পায়ের কাছে শূন্য ময়ানটি রাখা হয়েছে। রক্তচন্দন আর সিঁদুর চিহ্নে সেটি সজ্জিত। সারঙ্গদেব রাজধানীতে রাজবৈদ্যের শুশ্রূষাধীন। পদ্মলোচনের পরামর্শে রাজা মন্ত্রী সহ রাজপুত্র সংঘ উপস্থিত হয়েছেন শেষনাগের পদতলে। সঙ্গে বিশ্বস্ত চমক এবং অল্প কিছু রাজসৈন্য। পদ্মলোচন উঠে দাঁড়ালেন, শূন্য ময়ানটি দুহাতে নিলেন, তারপর সেটিকে কপালে ঠেকিয়ে তুলে দিলেন রাজপুত্র শঙ্খের হাতে। শঙ্খ
সেটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আবার শূন্যে ময়ানের মধ্যে সৃষ্টি হলো একটি অগ্নিময় হাতলের। আগুনের মতো জ্বলে উঠল শঙ্খের হাতের চক্র চিহ্ন। পদ্মলোচন মৃদু স্বরে রাজপুত্রকে বললেন, এই তলোয়ারের তীক্ষ্ণ দিকটি চাঁদের আলোয় নিয়ে যাও কুমার। এই আগুনের তলোয়ার দিয়েই তোমাকে বধ করতে হবে অশুভ দানবের। কুমার শঙ্খ তলোয়ারটি হাতে নিয়ে চাঁদের দিকে তার তীক্ষ্ণাগ্র শীর্ষটি প্রসারিত করলেন। ঝলমল করে উঠল খরষ্ঠী লিপিতে লেখা একটা শ্লোক, নাহি সুতীক্ষ্ণ বসীধরা স্বয়মে বচ্ছেতু মাহিত ব্যাপার ভবততি নয়। প্রতিটি অক্ষর চাঁদের আলোয় প্রতিফলিত হয়ে শিবালয়ের গর্ভগৃহের দেওয়ালে পড়ল। শিহরিত হলেন পদ্মলোচন। রাজপুত্র শঙ্খ বললেন, প্রভু, এই অশুভ শক্তিকে স্বয়ং দেবতারা কেন বিনাশ করলেন না? এ তলোয়ারের প্রয়োজন কি? জিজ্ঞাসু মহামন্ত্রী সোমপ্রভ, রাজা শিবদত্ত। পদ্মনাভ রুদ্র কণ্ঠে বললেন, দেবত্ব কি কুমার? আমাদের নিরাকার ভক্তির সাকার রূপ। মানুষের হৃদয় শক্তির বাইরে তার কোনো স্থান নেই। এই তলোয়ারের গায়ে দেব ভাষায় লেখা আছে, তলোয়ার বৃহৎ অর্থে যে কোনো অস্ত্র, জ্ঞান বা বিদ্যা শুধুমাত্র তখনই কার্যকরী হয় যখন মানুষ স্বয়ং তা প্রয়োগ করেন বিভিন্ন কাজে বা সমস্যার সমাধানে। হয়তো তার সব ধার গরিমা বৃথা। যাও কুমার, অশুভের বিনাশ করো। সে দানব যে এই শেষনাগ মন্দিরেই আসবে, রাজধানীতে যাবে না, তার কি নিশ্চয়তা? দানব জাতির অভিযোজনজাত বৈশিষ্ট্য অনুযায়ী তারা রাজা অথবা ঐশ্বর্য দ্বারা আকৃষ্ট হয়। চিরকাল তারা কুবেরের অলকাপুরী বা ইন্দ্রলোক আক্রমণ করে এসেছে। ব্রহ্মলোক, আদিত্যলোক, ঋষিমণ্ডল, গোলোক, রুদ্রলোক আক্রমণ করেনি কদাপি। এই দানবও প্রথম আক্রমণ করেছে রাজা সিকন্দরের সৈন্য শিবির, তারপর বণিক দলকে, তারপর গান্ধার রাগে আকৃষ্ট হয়ে সে ছুটে গেছে মানুষ সবল হ্রদে। অবন্তিপুরার সাম্রাজ্যের রাজা ও রাজকোষের অধিকাংশ শেষনাগ মন্দিরেই অবস্থিত। সুতরাং পদ্মলোচনের কথা শেষ হলো না। মন্দিরের উপরিতল থেকে ভেসে এলো অ্যাডোনিস ও মৃত্যুঞ্জয়ের আর্ত চিৎকার। এক অপার্থিব গর্জনে কেঁপে উঠল চলচল। যমক ছুটে বেরিয়ে গেলেন গর্ভগৃহ থেকে, তার হাতে খাপ খোলা তরোয়ার। শঙ্খ ছুটলেন তৎক্ষণাৎ, তবে বেশি দূর এগোতে হলো না তাকে। গর্ভগৃহে নেমে আসার সোপানে ছিটকে পড়ল একটি মানুষের দেহ, মুন্ডহীন দেহ। টকটকে লাল রক্ত ছিটকে পড়েছে চারিদিকে। তার হাতে তলোয়ারটি তখনও ধরা। যমক, হতভাগ্য, বিশ্বাসী যমক। রাজ রক্ষার্থে প্রাণ দিয়েছে সেই হতভাগ্য। শঙ্খ বেরিয়ে এলেন মন্দির থেকে। সামনে ফাঁকা প্রাঙ্গণ, বিশাল বিশাল ভদ্রক গাছের মাথায় দুলছে চাঁদ, আর চাঁদের গায়ে আঁকা তিনটে শিং। তার নিচে আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছে দুটি আগুনের চোখ। কড়মড় করে শব্দ হচ্ছে হাড় মাংস চিবানো। তলোয়ারটি প্রসারিত করলেন কুমার, আর তার আলোয় দানবের দেহ সম্পূর্ণ দৃশ্যমান হল। বিশাল বিশাল বাঁকানো দাঁতের ফাঁকে আটকে আছে মাংসের টুকরো। একটা চাপা গর্জন করে ছুটে এলো সেই ভয়ানক। রক্ত লালা ঝরে পড়ছে মুখ থেকে। পৈশাচিক দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড়। বিরাট হাত দিয়ে রাজপুত্রকে ধরতে এলো সেই ঘোর মুখ দানব। বিহবল রাজপুত্র এ ভয়ানক অবস্থায় হাত তুলতে ভুলে গেলেন। আপনা আপনি তলোয়ারের একটা অংশ ছুঁয়ে গেল মৃত্যুর থাবা। সঙ্গে সঙ্গে একটা নীল আলো ঝলসে উঠল।
দানব ছিটকে পড়ল পাথরের গায়ে, উঠে দাঁড়াতে গেল, আবার পড়ল। রাজপুত্র হতবাক হয়ে দেখছেন সে দৃশ্য। দাউ দাউ করে চলছে সেই ভয়ঙ্করের একটি হাত, গলে গলে পড়ছে মাংস, পুড়ে যাচ্ছে মুখের ডান দিকের অংশ, করটির একটা অংশ বেরিয়ে এসেছে, দেখা যাচ্ছে লাল মাড়ির একদম ভিতরের গজ দাঁত। পদ্মলোচন চিৎকার করে উঠলেন শঙ্খের কাঁধে হাত দিয়ে। রাক্ষসটার গলা কাটো পুত্র, এখনই কাটো। ও পালিয়ে গেলে কিন্তু বেঁচে যাবে। দেবতাদের মতো দানবের অলৌকিক কিছু শক্তি থাকে। রাজপুত্র নিথর। দানব উঠে দাঁড়িয়েছে, ধাপ বেয়ে নেমে যাচ্ছে শেষনাগ নদীর খাতে। পদ্মলোচনের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে প্রচন্ড চিৎকারের সঙ্গে। টলতে টলতে যাচ্ছে দানব, আর দুটো পাথর পার হলেই সে মিলিয়ে যাবে। প্রাণপণে শেষ চিৎকার করলেন বৃদ্ধ। রাজপুত্র, বলো না নিজেকে আর। নড়ে উঠলেন শঙ্খ, দুপা পিছিয়ে এলেন। তারপর বাঁ পায়ে বড় একটা পদক্ষেপ নিয়ে মাথা আর পিঠ পিছনে হেলিয়ে ছুঁড়ে দিলেন হাতের তলোয়ার। উল্কার মতো ছুটে চলল ধাতব ফলক। সোপানের শেষ পাথরের পাশ দিয়ে সামান্য দেখা যায় দানবের মাথা। তারপর সে আরেকটু নেমে অদৃশ্য হল। ঠিক একই সঙ্গে অদৃশ্য হল দৈবী তলোয়ার। নিস্তব্ধ চতুর্দিক। দারুক, মৃত্যুঞ্জয় আর অ্যাডোনিস এসে দাঁড়ালো খোলা প্রান্তরে। কম্পমান তাদের দেহ, নিঃশ্বাস রুদ্ধ। হঠাৎ তীব্র কোলাহল ভেসে এলো প্রথম পদ গ্রামের দিক থেকে। উল্লাসের কোলাহল, প্রবল জনকল্লোল ছাপিয়ে যাচ্ছে শেষনাগ নদীর ভীম গর্জনকে। সংঘ সহ অন্যেরা ঢালের কিনারায় এসে দাঁড়ালেন। আনন্দে নাচছে অসংখ্য সাধারণ মানুষ। আর এক পাশে দাউ দাউ করে জ্বলছে ছিন্ন মস্তক ভয়ানক দানবের দেহ। কিন্তু দৈবী তলোয়ারটি অদৃশ্য। পুণ্ডরিক প্রশ্ন করলেন পদ্মনাভকে। গুরুদেব, আমার তলোয়ার? পদ্মনাভ মৃদু হেসে আকাশের দিকে তাকালেন। সেখানে সপ্তর্ষি স্বস্থানে আসি। তাদের উদ্দেশ্যে প্রণাম করলেন বৃদ্ধ। বললেন, শুভ চেতনার উপর অশুভ শক্তির আঘাত এলেই সে আসবে ফিরে। যুগে যুগে চক্র চিহ্নধারী চক্রবর্তী রাজার হাতে ফিরে আসবে সে দৈব অগ্নিফলক। চলো রাজপুত্র, ওই প্রভাত আসছে। একবার নির্বিঘ্ন মনে সারঙ্গদেবের ভৈরবী শুনতে চাইছে প্রাণ। অবন্তিপুরা 303 খ্রিস্টপূর্ব। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুকাস এবং অন্যান্য ক্ষত্রপরা ক্রমশ সিন্ধু পার হয়ে চেনার গঙ্গার দিকে অগ্রসর হন। আলেকজান্ডার ফিরে গিয়েছিলেন মগধ ও গঙ্গারিডি সাম্রাজ্যের অসীম শক্তিতে ভীত হয়ে। পারস্যে মৃত্যু হল তার। সপ্তসিন্ধু অঞ্চলের বৈভবময় রাজ্য দখলের উৎসাহে অনুপ্রাণিত হয়ে সেলুকাস পুনরায় ফিরে এলেন সিন্ধুশাহী অঞ্চলে। অবন্তিপুরা সিংহাসনে তখন রাজা শঙ্খ। তার পরাক্রমে হিমালয়, পীরপঞ্জল, কারাকোরাম এক সূত্রে গ্রথিত। রাজধানীর বিদ্যায়তনগুলি দেশ ও বিদেশের অগণিত বিদ্যান্বেষী ছাত্রগণে পরিপূর্ণ। গৌড় দেশের ছেলেরা যখন অবন্তিপুরায় আসে, তাদের প্রকৃতি তখন অত্যন্ত নম্র, অকৃত্রিকহীন। শেষনাগ মন্দিরের পুরোহিত পুরন্দর মিশ্রের পুত্র
গঙ্গদেব গৌড় দেশ থেকে পিতার আশ্রয়ে আসেন পঠন পাঠনের উদ্দেশ্যে। কিন্তু পার্বত্য জলবায়ু, পুষ্টিকর ফলমূল এবং ধাতব জলের প্রভাবে তিনি ভীষণ আকৃতি এবং গোপন স্বভাবে হয়ে দাঁড়ালেন কালক্রমে। এক রাতে জনৈক রেশম ব্যবসায়ীর সঙ্গে রেশম কেনার সময় তার বচসা বাঁধে। উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি তীক্ষ্ণ খঞ্জর হাতে আক্রমণ করেন। ব্যবসায়ী মারা পড়ে না বটে, কিন্তু রক্তাক্ত অবস্থায় কোনো মতে প্রাণ রক্ষা হয় তার। কোনো ক্রমে অকুস্থল থেকে পালিয়ে অভিযোগ জানায় রাজা শঙ্খের রাজসভায়। রাজা দেশে অপরাধী ছাত্র গঙ্গদেবকে হাজির করা হল শঙ্খের দরবারে। শ্যামলা যুবক, কোকড়ানো চুল, চোখের উপর লিপটে, বিনয়ের লেশ মাত্র নেই। শঙ্খ তখন দৈবী শক্তির প্রস্থানোত্তরকালের সাধারণ মানুষ হলেও পরাক্রম ও ব্যক্তিত্বে মহান। যুবকের ঔদ্ধত্য দেখে কিছু মজা পেলে, তবুও গাম্ভীর্য বজায় রেখে বললেন, তুমি দোকানদারকে খামোখা ছুরি মারতে গেলে কেন? পুরন্দর আচার্যের ছেলে গঙ্গদেব কখনো নকল রেশম কেনে না। রাজা চমকিত হলেন। পুরন্দর আচার্য, শেষনাগ মন্দিরের পুরোহিতের ছেলে গঙ্গদেব? মনের ভাব গোপন করে বললে, তুমি বুঝলে কি করে ও রেশম নকল? তার ছেলের হাসি হাসল গঙ্গদেব। আমাদের ব্যক্তিগত সংগ্রহে গঙ্গবিডির শোধপাদিত প্রকৃত রেশমের ভাণ্ডার দেখে আসুন মহারাজ, নিজেই বুঝবেন। তবে তুমি রেশম কিনতেই বা গেলে কেন? কাশ্মীরি রমণী অন্তর্বাস অবধি ব্যবহার করে না, তাদের উচ্চকোটির রেশমের কি প্রয়োজন? বেশ করেছি, কিনেছি। এই উগ্রতেজ সামলে রাখো। তোমাকে আমার 4000 পদাতিক প্রধানের স্থান দিলাম। সম্রাট চন্দ্রগুপ্তের শক্তি অংশে যবনের বিরুদ্ধে যুদ্ধে তার শক্তি বৃদ্ধি করো। সিকান্দার শাহ ভারত থেকে ফিরে যাওয়ার পথে পারস্যে মৃত্যুবরণ করে। তখন পারস্য, গান্ধার এবং সপ্ত সিন্ধু অববাহিকা গ্রিক সাম্রাজ্যের অধীন ছিল। সম্রাটের মৃত্যুর অব্যবহিত পরেই তার বিভিন্ন সেনাধ্যক্ষের মধ্যে শুরু হয়ে গেল ক্ষমতা দখলের লড়াই। সাম্রাজ্যের পূর্ব বংশের সম্পূর্ণ ক্ষমতা হস্তগত করার জন্য জনৈক সেনাপতি সেলুকাস নিকেটর তৎপর হয়ে উঠলেন। ক্রমে মেসোপটেমিয়া, আর্মেনিয়া, সেলুসিড, কাপাডোকিয়া, পার্সিস, পার্থিয়া, ব্যাকট্রিয়া, আরব, টাপুরিয়া, সোগ্রিয়া, আরাকোশিয়া, হিরকানিয়া এবং আরও যে সকল সাম্রাজ্য আলেকজান্ডারের শাসনাধীন ছিল, সেলুকাসের পদানত হল। সেলুকাস প্রবেশ করলেন সপ্ত সিন্ধু অঞ্চলে। পশ্চিমে ফ্রিকিয়া থেকে সিন্ধুশাহী সীমান্ত অঞ্চল পর্যন্ত সকল সাম্রাজ্য থেকে আহত প্রায় 25 অযুত সৈন্য মৌর্য সাম্রাজ্যের দোরগোড়ায় উপস্থিত হল। যে মগধের শক্তির ভয়ে গ্রিক সৈন্য ফিরে গিয়েছিল, তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই সম্বন্ধে সেলুকাসের কোনো ধারণাই ছিল না। সম্রাট সিকান্দার দ্বারা সিন্ধু অঞ্চলের গ্রিক রাজ্যের শাসন কার্যে নিযুক্ত 4 ক্ষত্রপ নিকানর, ফিলিপ, ইউদামাস এবং পিথনকে জয় করে চন্দ্রগুপ্তের আত্মবিশ্বাস তখন চরম সীমায়। আর তার সবচেয়ে বড় শক্তি সুকৌশলী কূটনীতিক পণ্ডিত শ্রেষ্ঠ কৌটিল্য। 60 সহস্র পদাতিক, 30 সহস্র তীরন্দাজ এবং 9 সহস্র যুদ্ধের হাতি নিয়ে সেলুকাসের সৈন্যের মুখোমুখি হলেন চন্দ্রগুপ্ত। যুদ্ধের একদম শেষের দিকে গঙ্গদেব অংশগ্রহণ করলেন। যুদ্ধের বিশেষ অবশিষ্ট নেই আর তখন। গ্রিক সৈন্য ধুঁকছে। আর সবচেয়ে বড় কথা, সিকান্দার ও সেলুকাস পরপর 2 জন সাম্রাজ্য লোভীর পাল্লায় পড়ে তাদের প্রাণ ওষ্ঠাগত। তদুপরি তাদের মনের স্থির বিশ্বাস জন্মে গিয়েছিল যে সিন্ধু অঞ্চল জয় করা সম্ভব নয়। শুধুমাত্র দেবতাই নয়, ভয়াল ভয়ঙ্কর দানবের দল
এই ভূমি রক্ষা করে। তারা সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে প্রত্যাবর্তন বা পালানোর উপায় নেই বলে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় গঙ্গদেবের নেতৃত্বে রাজা শঙ্খের সৈন্য বাঁধ ভাঙা নদীর মতো ঝাঁপিয়ে পড়ল গ্রিক সেনানীর উপর। সংখ্যায় অনেক বেশি হলেও কৌটিল্যের রণনীতি এবং চন্দ্রগুপ্ত, শঙ্খ, গঙ্গদেব ত্রয়ীর সামনে সম্পূর্ণ পর্যুদস্ত হল সেই গ্রিক সৈন্যেরা। গর্জনশীল সিন্ধু নদ উপত্যকার উত্তরাংশ দিয়ে বয়ে যাচ্ছে। সবুজ ঘাসের আস্তরণ আর বিশেষ পাখি, রণহস্তি, ঘোড়া আর সৈন্যবাহিনীর পায়ের চাপে পিষ্ট হয়ে অধিকাংশ সবুজ রং কর্দমাক্ত, রক্ত চিহ্ন স্থানে স্থানে, শস্যক্ষেত্র বিনষ্ট প্রায়, দিকে দিকে অগ্নিকুণ্ড জ্বলছে। রাত্রি নামলে কোনটি চিতার আগুন আর কোনটি রান্নার আগুন অন্ধকারে তা বোঝা যায় না। পরন্ত বিকালের গোলাপি আলো ছড়িয়ে পড়েছে শান্ত উপত্যকায়। সেনা ছাউনিগুলি দুটি ভাগে বিভক্ত। প্রান্তরের পশ্চিম দিকে শিবিরগুলির রং নীল সাদা। সেনাধিনায়কের বিশাল শিবিরের মাথায় সূর্য চিহ্নিত নিশান দেখা যায়। সেগুলি গ্রিক সেনানিবাস। সম্রাট চন্দ্রগুপ্তের শিবিরে রং গাঢ় লাল। তাঁবুর মাথায় উড়ন্ত স্বর্ণাভ পতাকায় ঘোর কৃষ্ণ পদচিহ্ন। অতি সাধারণ যোদ্ধার বেশে বসে আছেন সম্রাট চন্দ্রগুপ্ত। ভূমাসনে বসে আছেন এক উজ্জ্বল পুরুষ। মুন্ডিত মাথায় একটা শিখা, হাত ও কাঁধের পেশিতে প্রচন্ড শক্তির আভাস। তিনি তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছেন রাজা শঙ্খকে। চন্দ্রগুপ্ত পরিহাসের সুরে কিশোর গঙ্গদেবকে বললেন, আরে রেশম পছন্দ হয়নি বলে বুড়ো দোকানদারটাকে ছুরি বসিয়ে দিলি? যদি মরে যেত? মাথা নিচু করে গঙ্গদেব বলল, না প্রভু, আমি ইচ্ছে করে তার পিঠে আর হাতে ছুরি চালিয়েছিলাম। তাকে কেবল ভয় দেখানোর উদ্দেশ্য ছিল আমার। সম্রাট হেসে উঠলেন। শঙ্খকে বললেন, রাজা, আপনার সেনানীটিকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। জানি সম্রাট, না হলে সে আপনার প্রধান শিবিরের আনন্দানুষ্ঠানে প্রবেশাধিকার লাভ করত না। তাহলে আপনি কি অনুমতি দিন আমার সঙ্গে পাটলিপুত্র যাওয়ার? সে মগধের শ্রেষ্ঠ সেনানায়কদের একজন হয়ে সুখে দিন যাপন করুক। নাস্তি, তা হবার নয়। গঙ্গদেব মগধ যেতে পারবে না। মহাপণ্ডিতের বাচন তীব্রতায় চমকিত হলেন সবাই। চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে বললেন, আপনি আদেশ করলে তা নাই হতে পারে গুরুদেব, কিন্তু আপনার বাচনভঙ্গি এত তীব্র কেন জানতে আমার মন চায়। যদি কৃপা করে আমাদের জানান। কৌটিল্য উঠে দাঁড়ালেন। রাজা শঙ্খের একদম সামনে এসে দাঁড়িয়ে রাজার ডান হাতটি তুলে নিলেন নিজের দু হাতে। তারপর সম্রাটকে উদ্দেশ্য করে বললেন, চন্দ্র, তুমি রাজার পুরো বাহুতে জন্মাঙ্কিত এ চিহ্ন লক্ষ্য করেছ নিশ্চয়ই। জানো এ চিহ্ন কিসের? সম্রাট মাথা নাড়লেন। কৌটিল্য সসম্ভ্রমে তাকালেন রাজা শঙ্খের চোখে। তার উদ্যত কণ্ঠে বললেন, এ কাল চক্রের চিহ্ন। রাজা শঙ্খ স্বয়ং মহাকালের অংশ। কালের বিভিন্ন প্রকোষ্ঠে তার ভূমিকা পালিত হয়ে এসেছে, হবে ভবিষ্যতেও। কোনো এক সময় গাঙ্গেয় পলল মৃত্তিকার গৌর রাঢ় অঞ্চল হয়ে উঠবে সমগ্র আর্যাবর্তের কেন্দ্রস্থল। আর যেখানেই অর্থ, বিদ্যা, রাজনীতি কেন্দ্রীভূত, সেখানেই অনিবার্য হয়ে ওঠে অশুভ শক্তির আগমন। হয়তো কালোত্তর কালেও রাজা শঙ্খ এ যুগের মতো হয়ে উঠবেন ত্রাতা, নিজেই হয়ে উঠবেন এক অমোঘ অস্ত্র। এবং সেই কারণেই গঙ্গদেবকে নিজ জন্মভূমিতে ফিরে বংশবৃদ্ধি করতে হবে, ক্ষেত্র প্রস্তুত করতে হবে, রাজা শঙ্খের সংগ্রামের ক্ষেত্র। রাজা শঙ্খের চোখ দুটি মেদুর হয়ে এলো, বাষ্পীভূত হয়ে এলো দৃষ্টি।
কৌটিল্যের হাত দুটি ধরে তিনি বললেন, বিপ্রশ্রেষ্ঠ, আমি এক্ষণে প্রতিজ্ঞা করলাম, দৈবী অস্ত্র না থাকায় যদিও আমি হীনবল, তথাপি মানবের কল্যাণে শেষ রক্তবিন্দু ঝরিয়েও আমি সংগ্রাম করে যাব। দৈবী অস্ত্র ফিরে গেছে বলে আপনি হীনবল হয়েছেন রাজা? মনে হয় না। আপনার ললাট লিখন তা বলে না। দৈবী অস্ত্রের আর প্রয়োজন নেই বলেই হয়তো সে ফিরে গেছে। অর্থাৎ সব প্রশ্নের উত্তর হয় না রাজা। একমাত্র মহাকালী সর্বজ্ঞ। আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। দেশের চরম সর্বনাশ কালে আপনার ডাক আসবেই। ভবিতব্যই সবাইকে সঠিক পথে চালিত করবে। সম্রাট চন্দ্রগুপ্ত একটি পরম সুন্দর ভাস্কর্য তুলে দিলেন রাজার হাতে। মিত্রতার আন্তরিক সুরে বললেন, মহাবীর, এই অসামান্য ভাস্কর্যটি আমি সেলুকাসের কাছে বিয়ের অগ্রিম যৌতুক হিসেবে পেয়েছি। গ্রিস অধিকৃত যে সাম্রাজ্য আমরা গান্ধার রাজ্যের সীমানা পর্যন্ত পুনরুদ্ধার ও বিস্তৃত করেছি তা আপনার শাসনাধীন থাকবে। তারই প্রতীকস্বরূপ এই বস্তুটি আপনার হলো। আপনার বংশধর অথবা আপনার প্রীতিভাজন ব্যক্তি এই মন্ত্রপুত বস্তুটির মাধ্যমে চিরকাল উপকৃত হবেন। জিনিসটা চোখের একদম সামনে এনে দেখলেন রাজা শঙ্খ। জিত বৃক্ষের কাঠে দিয়ে তৈরি একটি জলযান। গৌড়ীয় জলযানের মতো পাল রয়েছে তাতে, সংখ্যায় 7টা। কাঠ কেটেই বানানো জলযানের চালক, দাঁড়ি, নাবিক গ্রিক সৈন্যদল। তাদের মাথায় গ্রিক সৈন্যের মতোই শিরস্ত্রাণ, হাতে রিজু দীর্ঘ তলোয়ার, আর তলোয়ারগুলোর হাতলে ত্রিশূল চিহ্ন। আশ্চর্য হয়ে রাজা শঙ্খ বললেন, এ জলযান মন্ত্রপুত? হ্যাঁ রাজা, এই জলযান মন্ত্রপুত। সেলুকাস বলেন, এক আধা দেবী আধা জাদুকরীর নিজের হাতে তৈরি এ জলযান। আপনার মতোই এক বীর রাজার জন্য তিনি এটি বানিয়েছিলেন। একটি সত্যিকারের উন্নতি প্রতীকী। কাঠ দিয়ে তৈরি সৈন্যদের তলোয়ারের হাতলে আঁকা ত্রিশূলের দেবতার কোপে পড়ে আসল জলযানটি ধ্বংস হয়েছে। খোদ আলেকজান্ডার এটি নিয়ে এসেছিলেন ইথাকা দেশ জয় করার পর। ওই জলযান যার গৃহে থাকবে তার সুযোগ্য বীর বংশধরদের জাদুকরী দেবী ক্যালিপসো তাকে রক্ষা করবেন চিরকাল। শঙ্খের বিস্মিত ভাব কাটলে তিনি স্মিত হাস্যে গঙ্গদ্বীপের দিকে তাকালেন। স্নেহের সুরে বললেন, সম্রাট, তাই যদি হয় এ দৈবী যান আপনি গঙ্গাদেবকে দান করুন। দাও চন্দ্র, দিয়ে দাও। ওর কথার অন্যথা করো না। আমার দৃঢ় বিশ্বাস জন্মে যাচ্ছে ক্রমশ। ইনি নিজের ক্ষমতার কথা নিজে জানতে পারলে ব্রহ্মাণ্ডের রাজা হতে পারেন। মেনে নাও রাজার কথা। গঙ্গদেব পরম যত্ন সহকারে ভাস্কর্যটি গ্রহণ করে মাথায় ঠেকিয়ে দিল। তারপর রাজা শঙ্খ ও গঙ্গদেব বেরিয়ে গেলেন শিবির থেকে। সম্রাট চন্দ্রগুপ্ত কৌটিল্যকে বললেন, গুরুদেব, শুধুমাত্র চক্রচিহ্ন দেখেই কি রাজা শঙ্খকে আপনি যুগাবতা নির্দিষ্ট করেছেন? কৌটিল্য ভুরু কুঞ্চিত করলেন। চন্দ্র, তুমি জানো রাজা শিবকান্ত সন্তানোৎপাদনে অক্ষম। শিবিরে যেন বজ্রপাত হল। চন্দ্রগুপ্ত বাকরুদ্ধ। কৌটিল্য বলে চলেছেন, অবন্তিপুরার রাজগুরু পদ্মালোচন আমার বর্ষ। একমাত্র রাজ শিবকান্ত এবং পদ্মলোচনই জানেন যে রাজা শিবকান্ত শিশু সংঘকে মানস বলে হ্রদের জলে ভাসমান অবস্থায় পেয়েছিলেন তার শৈশবে। দেবানুগ্রহিত না হলে কোনো শিশু জলে ভাসে কি? অর্থাৎ করজোরে অস্তমান সূর্যকে প্রণাম করে কৌটিল্য বললেন, তার অর্থ মহাকাল জানেন। রাজা শঙ্খ কোনো এক অজ্ঞাত কারণবশত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা 4 জন ভূপতির স্কন্ধে অর্পণ করে হঠাৎ করে একদিন রাতে
সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন। সুগঠিত সৈন্যদল, বিশ্বাসী সেনানায়ক রাষ্ট্র ব্যবস্থা যথাবিধি পরিচালনা করলেও রাজ পরিবারের একান্ত আপনজনেরা ধীরে ধীরে অবন্তিপুরা ত্যাগ করলে পুরন্দর মিশ্রপুত্র গঙ্গদেবকে নিয়ে তাদের আদি বাসস্থানে ফিরে এলেন। পদ্মলোচন সারঙ্গদেব তাদের অনুসরণ করলেন। সোমপ্রভের উপায় ছিল না, কারণ তিনি মহামন্ত্রী। সজল নয়নে প্রাণপ্রিয় বান্ধবজনকে বিদায় দিয়ে তিনি আঁকড়ে পড়ে রইলেন অবন্তিপুরা রাজ্যে। স্বয়ং সিকান্দার শাহ যে রাজ্যের বিক্রমের কথা শুনে দেশের অভ্যন্তরে প্রবেশ না করেই ফিরে যান, সেই গঙ্গা ঋদ্ধি বা গঙ্গা হৃদি অঞ্চলই পুরন্দর মিশ্রের আদি বাসভূমি। ভাগীরথীর পূর্ব তীরে অবস্থিত এ অঞ্চল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। হিমালয় ছিল শত সহস্র গন্ধর্ব কিন্নর অপ্সরার বাসভূমি, আর ভাগীরথী সরসতায় উর্বরতায় গঙ্গা ঋদ্ধি অঞ্চল অফুরন্ত শস্য ফল ফুলের ভাণ্ডার হয়ে উঠেছিল। গোলা ভরা ধান, গোয়াল ভরা গো। এক প্রান্তে শালমহুলের বন যেমন ছিল, তেমনি অন্য প্রান্তে ছিল পলাশ, পারুল, বাবলা ও আম জামের প্রাচুর্য। ভাগীরথীর পূর্ব পাড়ের একটি শূন্য অংশে সমৃদ্ধ জনপদ গড়ে উঠল নবাগত মানুষের কল্যাণে। পুরন্দর বৃদ্ধ হয়েছিলেন। গঙ্গদেব অগ্রদ্বীপ ও অঞ্চলের নৌ বণিকদের সঙ্গে বাণিজ্য শুরু করে অতি অল্প সময়ের মধ্যেই অত্যন্ত সম্পদশালী হয়ে উঠেছেন। পদ্মলোচন আর সারঙ্গদেব জ্ঞান পিপাসু সঙ্গীত শিল্পী, তাই ঐহিক বিষয়ের প্রতি আকর্ষণ কোনো কালই ছিল না তাদের। গ্রামের এক প্রান্তে বসে পদ্মলোচন গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যালোচনা করতে লাগলেন। সারঙ্গদেব নিস্তব্ধ পল্লীর একান্তে বসে আরো আরো বেশি করে ডুবে গেলেন সঙ্গীত সাধনায়। যুগের অবসান ঘটে, যুগে যুগে ঘটে সমাজ তথা রাজ্যের চরমতম পরিবর্তন। অত্যাচারীর কৃপাণ ঝলসে ওঠে কখনো কখনো উড্ডীয়মান হয় বিপ্লবের জয় পতাকা। কাল প্রবাহে জনজীবন প্রবাহিত হয় জীবন মৃত্যুর মিথজীবী তরঙ্গমালায়। 2 সহস্রাধিক বৎসর পরে এই অঞ্চলে শুরু হলো এক নতুন সামাজিক তথা রাজনৈতিক পরিবর্তন। পারুল বনি, খ্রিস্টীয় 1860 অব্দ। ভারতবর্ষে তখন যাচ্ছে তাই রাজ। ইস্ট ইন্ডিয়ার আঁতুর ঘরে জগৎ শেঠ, উমিচাঁদ, মির্জাফররা ধাই হয়ে ইস্ট ইন্ডিয়ার অধান করহীন বাণিজ্যের সন্তানকে প্রসব করানোর জন্য উঠে পড়ে লেগেছে। নবাবের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আর সংকীর্ণ স্বার্থ পূরণের জন্য বাংলা, বিহার, উড়িষ্যার মসনদকে রক্তাক্ত জায়গায় পরিণত করেছে। বিলাসী, উচ্ছৃঙ্খল হলেও প্রজাদের জন্য বাংলার শেষ নবাবের প্রাণ কাঁদত। বাংলাদেশ তখন ইতিহাসের ভারী পায়ের নিচে চাপা পড়ে চিনচি করছে। দিল্লির ময়ূর সিংহাসন পাখা লাগিয়ে মাদাম তুসোর পানে উড়বে উড়বে করছে। দেওয়ানি খাসের নিভু নিভু আলো দেওয়ানি আম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বান্দা বাঁদি মহলের ক্ষুধিত দেওয়ালের জোড়া কুঠুরিতে দম বন্ধ হয়ে পড়ে। পলাশবনি কালীবাড়ির আশেপাশের সমস্ত গ্রামাঞ্চল জুড়ে নীল চাষের রমরমা তখন। নবাবের দস্তখত করা পাট্টা কোম্পানির হাতে। ভাগীরথীর রসে পুষ্ট জমির পাট, ধান, ছোলা, মুগ, মুসুর ক্ষেত
এই সমস্তটা জুড়ে নীল চাষ, কুঠি ঘর, কোদ ঘর, কুঠির কাছারি রমরম করত দুপুর রাতেও। চণ্ডীতলায়, কালীবাড়িতে সাঁঝবাতি দেওয়ার লোক পাওয়া যেত না। গ্রামের পুরুষরা নীল জাল দিতে ব্যস্ত, আর মহিলারা ব্যস্ত কাছারি নিভু নিভু পাংশু আলোয় রাতের প্রহরে প্রহরে নেশাতুর শিখা উস্কে দিতে। কালীবাড়ির পূব দিক দিয়ে বয়ে চলেছে বিরাট ভাগীরথী। কালচক্রের খামখেয়ালি পোনায় নদীর পূর্ব তীরের গঙ্গা ঋদ্ধি অঞ্চল পরিণত হয়েছে পশ্চিম তীরের পলাশবনী গ্রামে। অমাবস্যায় ব্যোমকেশকালীর মতোই সে নদীর ভয়াল ভয়ঙ্কর। পূর্ণিমায় একলা পানসি বা সদাগরি বজরার স্বল্প আলোর সঙ্গতে সে নদী রহস্যময়ী। তাঁর হাতে নৌকোর কিনারায় বসা দাঁড়ি ভগ্ন মধুর গলায় কখনো গান গায়, কখনো পুরানো বৈভবের দিনগুলোর কথা ভেবে কেঁদে চলে। চা বাগানে, সেনাবাহিনীতে, নীল চাষে অসংখ্য ইংরেজ ভাগ্য পরীক্ষা করতে সেই সময় ইংল্যান্ড থেকে ভারতীয় উপমহাদেশে এসেছে। তখন ভারতের উত্তরে জাফরান, আপেল, চা, সুতি, পাট, রেশমের ভাণ্ডার। মধ্য ও পশ্চিমে পাথর, দুধ, ঘি, হাতির দাঁত, ঔষধি, চন্দন কাঠ, দেদার। দক্ষিণে সুগন্ধি মশলা, হিরে, সোনা, আর উত্তর পূর্বে এলাচ, খনিজ কয়লা, লোহার কোষাগার। ভারত সোনার চিড়িয়া, প্যারাডাইসের বুলবুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতের উপর একেবারে খ্যাপা কুকুরের মতো হামলে পড়েছিল। শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিরা গ্রামের সরল সিধে মানুষগুলোকে গির্জার শান্তির লাল মেপল জল খাওয়াতে পলাশবনীতে ডেরা বিঁধেছিল, যাতে তারা খ্রিস্টান হয়ে, ধর্মের আর নীল চাষী হয়ে কোম্পানির কাজে মন দেয়। পলাশবনী কালীবাড়ি গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত, আর তার পশ্চিম দিকে ছিল নিবিড় জঙ্গল। পারুল গাছের আধিক্যের জন্য এই অঞ্চলের লোক একে পারুল বনী নাম দিয়েছিল। সাধারণ গ্রামবাসী তো নয়, ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত মিশনারি আর নীল সাহেবের দলও ঘুণাক্ষরেও ওই বনে ঢুকত না। ইউরোপীয় কুসংস্কারের কোনো ইয়ত্তা নেই। সংখ্যায় 13 হলে চলবে না, ইস্টারে কালো পড়লে চলবে না। তারপর তো এলফ, ট্রোল, অর্ক, ডোয়ার্ফ, মিন্টার, সর্সারার আছেই। কিন্তু তারা সবচেয়ে বেশি যাকে ভয় করত তা হল তাদের ভাষায় ইন্ডিয়ান নেক্রোম্যান্সার, সাদা বাংলায় যাকে বলে কাপালিক। পারুল বনির পূর্ব প্রান্ত যেখানে শেষ হয় ভাগীরথীর ঢালবে, সেখানে মহা শ্মশান ছিল সে সময়। তন্ত্র সাধকেরা শ্মশানে বসে তন্ত্র সাধনা করতেন, সব সাধনাও করতেন। স্রোতের টানে ভেসে আসা মৃতদেহ বাঁশের আঁশি দিয়ে টেনে আনতেন পারে। সব দেহের উপর বসে অবদ্ধ ভাষায় বিড়বিড় করতেন। ধুনির ধোঁয়া আর গঞ্জিকা প্রসাদ ধন্য করমচার মতো লাল টকটকে চোখ দেখে ছেলে ছোকরারা ভয় তো পেত, লালমুখ নীল চোখরাও সে পথ মারাত না। মকরদহের তীর ওদের বাড়ির পশ্চিমের এক বারান্দা থেকে দেখা যেত। শীতের সাদা কুয়াশার টুকরো ভাসত হ্রদের সবুজ জলে। দাদুর সঙ্গে ছোটবেলায় বনবিহারী হাঁটতে হাঁটতে চলে যেত দহের দিকে। বিকেলের লাল আলো লাল শাকের খেতে আমড়া পাতা চুঁইয়ে ছায়া আলোর জাফরি এঁকে দিয়ে যেত। সঙ্গীত, এই গ্রামের হাজারো পাখি,
ফুল মানুষের মেলাই ছিল দাদুর প্রাণ। ভোরবেলায় সবার আগে দাদু বনবিহারীকে ডেকে তুলতেন। তখন কেউ উঠত না। বাবা রাখালি নিয়েই থাকতেন। বাড়ি আসতেন দিনান্তে একবার। মা ঠাকুমা গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে থাকতে দাদু নাতি সকালবেলার মুখ হাত ধোয়া আর রেওয়াজ হয়ে যেত। পূর্ব দিকের বারান্দায় দাঁড়ালে খোলা প্রান্তর দেখা যায় না। সেদিকে কয়েকশো হাতে ঢালু পড়ে ভাগীরথীর উঁচু পাড়। পূব আর উত্তর থেকে হাওয়া ছুটে এসে পারুল বনের মধ্যে বিভিন্ন গ্রামে ঝংকার তুলে ছুটে যেত লোকালয়ের দিকে। দাদু সেখানে দাঁড়িয়ে গান গাইতেন, গল্প বলতেন। দাদাই, এই ভারত তো শতকোটি যক্ষ গন্ধর্ব কিন্নরের বাস, তাদের তবে দেখি না কেন? দাদুর সাদা চুল নাড়া দিয়ে গেল ঝিরিঝিরি হাওয়া। মিঠে গলায় তিনি বললেন, প্রকৃত গান্ধার রাজ্যে এখন আর গাওয়া হয় না রে, তা বহু আগেই লোপ পেয়েছে। একসময় দূর হিমালয়ের মানুষ বল হ্রদের তীরে বসে গান্ধার রাগাশ্রিত গান গাইতেন গন্ধর্বরা। কিন্নরের দল বীণা বাজাত। স্বর্গ থেকে হাজার আলোর ছটা ছড়িয়ে দেবতারা নেমে আসতেন। তাদের শক্তির অংশ রেখে যেতেন জলে। মোহিত হয়ে সেসব শুনত বনবিহারী। এখন দাদু নেই, বাবারও বয়স হয়েছে, তাই গরু চড়ানোর দায়িত্ব সে নিজের হাতেই তুলে নিয়েছে। 4টে দুধেল গাই ছিল বনবিহারীর বাবা পরাক্রম ঘোষের। 2টো কালো আর একটা লাল। বাছুরটা সাদা কালো। গ্রামের উত্তরে একটা ফাঁকা পতিত জমি ছিল। সারা বছর নদীর সরসতা শুষে সেখানে ঘাস জন্মাত। তার লাগোয়া মকরদহ বিলে সারা বছরই প্রায় জল থাকত। গভীরতা এত বেশি যে বর্ষার জল শুকোতে শুকোতে বছর ঘুরে যেত। পরাক্রমের গরুগুলোকে চড়াতে যেত তার ছেলে বনবিহারী। বছর 22-এর ছেলে, টানা টানা কাজল চোখ, সুঠাম দেহ, কচি ঘাসের রঙের। মকরদহের তীরে গরুগুলোকে ছেড়ে দিলে তারা নিজে নিজেই ঘুরে বেড়াত আর ঘাস খেত। আর বনবিহারী গাছের নিচে বসে মুড়ি মুরগি খেত চিত হয়ে শুয়ে, দাঁতে ঘাসের মিষ্টি গোড়া কাটতে কাটতে। গান গাইত। দুপুরে রৌদ্রে নিজের ছায়া যখন সবচেয়ে ছোট হতো বাড়ি যেত খাওয়া দাওয়ার জন্য। এমনই একদিন দুপুরের খাওয়া সেরে এসে সে দেখল লাল গরুটা নেই। সামনের মাঠ বা মকরদহের পাশে খুব বেশি গাছের সমাবেশ ছিল না। অন্য গরু দুটো আর বাছুরটা খুব বেশি দূরেও নেই। তারা দিব্যি ঘাস খাচ্ছে। নরম ঘাসে গরুগুলোর পায়ের ছাপ দেখতে দেখতে বনবিহারীর মাথাটা একবার ধাঁ করে ঘুরে উঠল। সামনে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যেতে লাগলো। ছোট মাঠ দহ মুছে গিয়ে 2 চোখের সামনে ফুটে উঠল একটা মন্দির। তার ভিতরে কালী মূর্তি। ঘন্টার আওয়াজ শোনা যায়। পাশের বিরাট বটগাছটা দেখে বনবিহারী চিনতে পারল সে যা দেখতে পাচ্ছে সেটা আদতে পলাশবনেরই কালীবাড়ি। আর বটগাছের নিচে খুঁটি ওপরানো বেয়ারা লাল গরুটা আরামসে প্রসাদী পাতা চেটে চেটে খাচ্ছে। গরুগুলোকে গোয়ালে বেঁধে বনবিহারী ভাবতে বসল, এই কেমন করে সম্ভব? আরো একদিন গ্রামের কাপালিক সিদ্ধেশ্বর এসে থানা দিয়েছে গ্রামের ঠিক মাঝে বাজারের চকে। ইয়া লম্বা দাড়ি গোঁফের জঙ্গল, মুস্কো কালো চেহারা, কপালে লাল তিলক, গলায় 3-4 ফেরতা রুদ্রাক্ষের মালা। মুচকি মুচকি সে হাসে আর বলে, ওই নীলবাড়ি ভাঙতে চলেছে,
নীলবাড়ি ভাঙতে চলেছে, নীলবাড়ি ভাঙতে চলেছে। ডিকেন্স সাহেব গ্রামের মানুষকে খ্রিস্টের কথা শোনান, রামের কথা বলেন, কোপারনিকাস গ্যালিলিওর কথাও বাদ দেন না। মোটের উপর মানুষটা খুব একটা খারাপ নয়। টাক মাথা, সাদা গাউনে বেশ সন্ত সন্ত ভাব একটা। খুব ভালো বাংলা বলতে পারতেন ডিকেন্স, যদিও খুব রেগে গেলে তীরের মতো অনর্গল ইংরেজি বেরিয়ে আসত তার মুখ থেকে। সেদিনও তাই হলো। শটান চলে এলেন সিদ্ধেশ্বরের কাছে, বললেন, কেন নীলবাড়িতে আগুন লাগবে কেন? যেখান থেকে সব দিকে আগুন ছড়ায় সেখানে আগুন লাগতে তো বাধ্যই, এ অনিবার্য। আর আপনি সেটা দেখতে পাচ্ছেন? আপনি কি ভবিষ্যৎ দেখতে পান? হ্যাঁ, দেখতে পাই না, তবে অনুভব করতে পারি। প্রচন্ড রেগে উঠলেন ডিকেন্স। নীল চোখে আগুন ছড়তে লাগলো। You serve human half-naked clairvoyant trash. You seem to defy science itself. You... সাধু বাবা ঠিক বলেছেন। কুঠিবাড়ি শুধু নয়, পুরো বাংলায় আগুন লাগবে, সমগ্র বিশ্বে আগুন লাগবে, নীলবাড়িতে তালা পড়বে। ডিকেন্স দেখলেন বনবিহারী সেই বক্তা। তার মনটা নরম হয়ে এল। গ্রামে সবাই জানে বনবিহারী বড় ভালো ছেলে। তিনি খুব নরম সুরে বললেন, তুমি কি করে জানো বনবিহারী? কোনো উত্তর দিতে পারল না বনবিহারী ঘোষ। তার দৃষ্টি তখন আকাশের দিকে, শূন্য সে দৃষ্টি, কোথাও বাধা পায়। নীল আকাশ আর সবুজ গাছের মাথা ছাড়িয়ে চলে গেছে অনেকটা দূরে। প্রাচীন যুগে পুরন্দর মিশ্র এবং তার পুত্র গঙ্গদেব পারুলবনি গ্রামে নিজেদের বসতবাড়ি নির্মাণ করেছিলেন। তখন সে ভদ্রাসনের পশ্চিম থেকে গঙ্গা বয়ে যেত। তারপর এতবার ভাগীরথী তার নদী খাত বদল করেছে যে এখন নদীর পশ্চিম তীরে সে বাড়ির অবস্থান। আগের সে বিশাল প্রাসাদসম অট্টালিকা কবেই হেজে মেজে গেছে। একটা দোতলা ইটের বাড়িতে পরিবারের লোকজন বসবাস করে। গঙ্গদেবের কালে যে বৈভব এই পরিবারে ছিল, আজ তার খুবই অল্পই রয়ে গেছে। এখন বাড়ির সবচেয়ে বুড়ো মানুষ 93 বছর বয়সের সিদ্ধকাশী দেবীর প্রথম দাঁত পড়ল সেদিন। হাউমাউ করে কেঁদে কেটে তিনি 2 ছেলে, 3 নাতি আর এক নাত বউকে ঘুম থেকে তুলে বললেন, ও আদি, ও শ্যামা, সরলা, দুর্গাপদ, তোদেরকে দেখবে বাছা, আমার তো সময় হয়ে এলো। ও বৌমারা, আমার গরুগুলোকে আর ছেলেগুলোকে সময় মতো খেতে দিও গো বাছা। আর মুদির দোকানে সুপুরি বাবদ 873 টাকা বাকি পড়েছে, ওটা দিয়ে দিস বাছারা। ওরে ওরে, আমার এ কি সর্বনাশ হলো রে, আমি তো হাসতে হাসতেও যেতে পারবো না রে বাছা, হাসতে হাসতেও যেতে পারবো নে। সিদ্ধকাশী দেবী পান থেকে চুন খসলে রেহাই ছিল বটে, কিন্তু সুপুরি খসলে রেহাই ছিল না। শোনা যায় ফুলশয্যার পরদিন সকালে স্বর্গত স্বামীর নেত্রনারায়ণের মুখ থেকে 1 মুঠো সুপুরি বেরিয়েছিল। তারপর থেকে 3 দিন তার কথা বন্ধ হয়ে গিয়েছিল, আর খাওয়া প্রায় 1 সপ্তাহ। বড় ছেলে আদিনাথ চট্টোপাধ্যায় কালী মন্দিরে সেবায়েত। মেজ ছেলে শ্যামাপদ যাত্রা দলে কংস সাজে। 3 টাকা মাসকাবারি মাইন, বস্তাখানেক চাল তার বরাদ্দ। আদিনাথের একটাই ছেলে, অসীম। বছর 22 বয়স তার।
বিচ্ছু তার মতো ইহ জগতে দুটো আছে কিনা তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। ইলিয়াস কাজী সাহেবের মতে অসীম অতি শান্ত ছেলে, শুধুমাত্র পড়তে বসলে তার মাথায় সকল বিদ্যা একসাথে ঘুরপাক খায় বলে সে পাগলাটে হয়ে যায় আর বিভিন্নভাবে সবাইকে উত্ত্যক্ত করে। যদিও নিজের ছেলে ফিরোজ সম্বন্ধে তার মত ভিন্ন নয়। অসীম আর ফিরোজকে তিনি হরিহর আত্মা বলে উল্লেখ করে। মেছুরে ব্রজের আবার অন্য মত। তার মতে অসীম আদতে মানুষই নয়, সে হল মৎস্য অবতারের দ্বিতীয় জন্ম। জীবন সমুদ্রে খল বলিয়ে ওঠে বলে তার মধ্যে এত চাঞ্চল্যের বহিঃপ্রকাশ। তবে শিশু অবস্থায় যেদিন অসীম পাঠশালায় পণ্ডিত শব্দের ব্যাসবাক্য করেছিল, যিনি সকল পণ্ড করেন, সবাই এক বাক্যে স্বীকার করল ইনি একাদশতম অবতার অর্থাৎ বৃশ্চিক অবতারই বটে। ছোট দুই নাতি অর্থাৎ শ্যামাপদের ছেলেরা যমজ। শুম্ভ আর শুম্ভুর বয়ক্রম 2। তারা হামাগুড়ি দেওয়া আর গুঁড়ো মুড়ি খাওয়া অভ্যেস করে। সিদ্ধকাশী দেবীর বাড়িতে অনেক পুরনো একটি সিন্ধুক ছিল। মরচে ধরা সিন্ধুকটি অনেকবার বাপ কাকার চোখ এড়িয়ে খুলেছিল অসীম। তাতে ধনসম্পদ বলতে ছিল তামা আর রূপোর কুটি 5-6 পয়সা। কপালে পদ্ম আঁকা একজন মানুষের ছবিও ছিল, আর সেই পোকায় কাটা হাতে লেখা কিছু হলুদ হয়ে যাওয়া কাগজ। এইসবে অসীমের বিশেষ টান ছিল না। আসলে একটা বস্তু তাকে খুব আকর্ষণ করত। জিনিসটা ছিল অচেনা কাঠে তৈরি একটা পাল তোলা জাহাজ। তাতে 7খানা পাল, মোরগ ঝুঁটির মতো টুপি পরা সৈন্য, হাতে তলোয়ার, সোজা তলোয়ারগুলোর বাঁটে শিবের ত্রিশূলের মতো চিহ্ন আঁকা। জিনিসটা বনবিহারী দাদাকে একবার দেখিয়েছিল সে। বনবিহারী খানিক চেয়ে থেকে চোখ বুজে বিড়বিড় করে বলতে লাগলো, কত রঙের জলপাই, বেশ রে বেশ, কি দারুণ সমুদ্র। আরে শিব ঠাকুর জাহাজ চালাচ্ছেন যে, ওরে বাবারে কি বিশাল বিশাল সুর। সারা 2 ঘন্টা অজ্ঞান হয়েছিল বনবিহারী। ভয় কাউকে কিচ্ছু বলেনি অসীম। সন্ধ্যারতির পর মন্দিরের দালানে বসে তারা গোনা আদিনাথের অনেক দিনের অভ্যেস। এ যাবৎ তিনি প্রায় 393,77,03,473টি তারা গুনে ফেলেছেন। তার মধ্যে 2-3 লক্ষ তার একান্ত নিজের আবিষ্কার, অর্থাৎ তিনি গোনা শুরু করার পর তাদের জন্ম হচ্ছে। আজও আকাশের দিকে খুশি খুশি অথচ সন্দিগ্ধ চোখে তাকিয়ে বসেছিলেন তিনি। একটিও তারা যেন তার চোখ এড়িয়ে না যেতে পারে। ডিকেন্স সাহেবের কাছে শুনেছিলেন পৃথিবীর একদম উত্তরে কোন দেবতার বাড়িতে যেন এক পাহারাদার আছে, যার নজর এড়িয়ে ঘাসটুকুও গজাতে পারে না। তেমন ভাবে খোলা আকাশের দিকে চেয়ে রইলেন তিনি। হঠাৎ তার মনে হলো অনেকগুলো তারা এক জায়গায় হয়ে যেন একটা জাহাজের রূপ নিল। পালতোলা জাহাজ। গ্রহাণু পুঞ্জরা হলো মাঝি মোল্লা। দুধ সাদা ছায়াপথ পেয়ে জাহাজ ধীরে নেমে আসতে লাগল। আহ্লাদে আটখানা হয়ে আদিনাথ বুঝলেন এই নতুন মহাজাগতিক ব্যাপারটা একান্তভাবে তারই আবিষ্কার।
নিজেই নিজের পিঠ চাপড়ে দিলেন কয়েকবার, জয় মা, জয় মা কালী। তার আর জাহাজটা নামতে নামতে যখন কালী মন্দিরের বিপরীত দিকের বুনো আমড়া গাছের মাথায় থিতু হল, আদিনাথের চুল খাড়া হয়ে গেল। তিনি বুঝলেন তারে আবিষ্কার মোটেও আহ্লাদের নয়। কুলকুল করে ঘামতে লাগলেন তিনি, হাত পা খিল ধরে যেতে লাগলো। হঠাৎ দীপাবলির আগুনে দেওয়া হাওয়াইয়ের মতো জাহাজটি সাঁ করে আদিনাথের চোখের সামনে দিয়ে কালী মন্দিরের প্রায় মাথা ছুঁয়ে পারুল বনি পেরিয়ে মকরদহের দিকে চলে যায়। পায়ের খড়ম হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে আদিনাথ ছুটলেন বাড়ির দিকে। বাড়ির উঠোনে ঢুকতে শুনলেন তার বুড়ি মায়ের চিৎকার, ওরে ওরে, কে কোথায় আছিস রে? ছুটে আয়, তাড়াতাড়ি আয়, আমার নতুন দাঁত বেরিয়েছে। বনবিহারী অনেকক্ষণ ধরেই আলোটাকে দেখছিল। কালী মন্দিরের মাথার উপর কিছুক্ষণ থিতু হয়ে পারুল বনি পার হয়ে মকরদহের পাশের ঘাস জমিতে আছড়ে পড়ল। নিঃশব্দ বিস্ফোরণ ঘটল একটা। টুকরো টুকরো আলো ছড়িয়ে গিয়ে ঘাসের উপর কিছুক্ষণ জেগে রইল। তারপর ধীরে ধীরে দু একবার ঠিক ঠিক করে জ্বলে উঠে ঘুম পাওয়া শিশুর চোখের মতো নিভে গেল। জোনাকিরা জেগে রইল। আর তখন বনবিহারী শুনল নারী কণ্ঠের আর্তনাদ, বাঁচাও, বাঁচাও! গরুগুলো আগেই বাড়ির দিকে ছুটেছে। বনবিহারী জানে ওরা ঠিক গোয়ালে চলে যাবে। ভারী বাধ্য গরু কিনা, তাই নিশ্চিন্তে সে যেদিক থেকে চিৎকারটা এসেছে সেদিকে চলল। মকরদহের উত্তর পূর্ব কোণে একটা জায়গায় অনেকগুলো আমড়া গাছ ঘন হয়ে আছে। তার কাছাকাছি পৌঁছে বনবিহারী দেখল একটা মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে, চোখ দুটো জলে চকচক করছে। ঘামে ভেজা কপালে দু এক গাছি চুল এসে পড়েছে। অচেনা মেয়ে। বনবিহারী নির্বিকার ভাবে প্রশ্ন করল, তোমাকে তো এদিকে আগে দেখিনি, কে তুমি? মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি আমি গঙ্গানগরের বরুণ বেনের মেয়ে। পালকি করে যাচ্ছিলাম, ওই ভয়ানক আলো দেখে পালকি শুদ্ধ আমাকে ফেলে সবাই পালিয়েছে। বনবিহারী দেখল হাত কয়েক পিছনে সত্যি একটা ডান্ডা ভাঙা পালকি অন্ধকারে মিশে ঘাসের উপর পড়ে রয়েছে। কিছুক্ষণ চুপ করে রইল সে, কোনো কথা বলল না। মেয়েটির ফোঁপানি ইতিমধ্যে আবার বেড়ে যাওয়াতে বনবিহারী যেন স্বপ্নথিতের মতো জেগে উঠল। মৃদু হেসে বলল, আচ্ছা চলো আমার বাড়ি। মেয়েটি যেন অত্যন্ত লজ্জা পেয়েছে এমন ভান করে বলল, ইমা, না না, তা কি করে হয়? আপনি গৃহস্থ মানুষ, আমিও ভদ্র ঘরের মেয়ে, কি করে হয়? বাড়িতে আমার বাবা মা সবাই রয়েছেন, গৃহদেবতা রয়েছেন, আপনার কোনো অকল্যাণ হবে না। সময় সুযোগ মতো আবার না হয় গঙ্গানগর ফিরে যাবেন, আপনার চতুর্থলায়। কিছুক্ষণ ইতস্তত করে মেয়েটি রাজি হল। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী জিজ্ঞেস করল, আপনার নাম কি? বিনতা। মৃদু হাসল বনবিহারী। সে না দেখেও বুঝতে পারল ভাঙা পালকিটি আলোর স্ফুলিঙ্গগুলির মতোই ধীরে ধীরে ঘাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। সবার প্রথম ডিকেন্স কথা বললেন, মেয়েটির যখন কেউ নেই তখন এই গাঁয়ের মানুষই তার দায়িত্ব নিন। বনবিহারীর বাপ
পরাক্রম ঘোষ বলল, কেন? তা হবে কেন? হ্যাঁ, যার কেউ নেই তার যিশু আছে বলে তো খুব কপচান। তা আপনিই নিন না ওর দায়িত্বটা। তা চার্জ নিতেই পারে, কিন্তু আমাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই এখানে। তাহলে মেয়েটিকে নিয়ে যেতে হয় শ্রীরামপুর বা কলকাতা। আপনারা অনুমতি দিন। সবাই চুপ করে রইল। আদিনাথ বলল, কালী মন্দিরে সন্ধ্যারতির পর পরে মেয়েকে পাওয়া গেছে। একে কি গ্রাম থেকে সরিয়ে দেওয়া গ্রামের পক্ষে কল্যাণকর হবে? তান্ত্রিক হুঙ্কার করে উঠল, মেয়ে শুধু গ্রামের নয়, সমগ্র ভূমির মঙ্গল সাধন করবে। তারাসটা ওকে, তারাসটা আপন করে নে, আপন করে নে ওকে। বাবা, আমি বিনতাকে বিয়ে করতে চাই, অনুমতি দাও। পরাক্রম ঘোষ অরণ্য দেবের খুলি গুহার মতো বিশাল হাঁ করে ছেলের দিকে তাকিয়ে রইলে। তারপর চুলোয় যাও বলে হন হন করে অকুস্থল ত্যাগ করলেন। পলাশবনি, 1861। অজ্ঞাত কুলশীলা বিনতাকে বিয়ে করার অপরাধে গ্রামের 5 মাথা বনবিহারীকে এক ঘরে করে। তারা গ্রামের এক তীরে মকরদহের তীরে ছোট্ট ঘর বানিয়ে থাকে। তাদের সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ করতে চায় না, তেমনি গ্রামের বিধান। সেও বছর ঘুরতে চলল। বিনতার একটা খোকা হয়েছে। শুধু অসীম কোনো বাধা মানে না। সে বৃশ্চিক অবতার, সব নিয়মের বাইরে। একদিন সন্ধেবেলায় বিনতা কোলের ছেলেটাকে গুনগুন করে গান শোনাচ্ছে, আর বনবিহারী দাওয়ায় ঠেস দিয়ে অসীমের দেওয়া জাহাজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। বিয়েতে তো কিছুই পায়নি ওরা, অসীমের দেওয়া এই উপহারটি ছাড়া। অন্তত তাই সবাই জানে। কিন্তু কাঠের বাক্সে রাখা পরাক্রম ঘোষের দেওয়া 3 ভরি সোনার হার, আদিনাথের দেওয়া পাট করে রাখা বেনারসি, ডিকেন্স সাহেবের দেওয়া সোনার ক্রস, আরো অনেক ছোট বড় উপহার অবশ্য অন্য কথা বলে। গ্রামের সব মানুষই একে অপরের চোখ এড়িয়ে টোনাটুনিকে দেখে যান, এটা সেটা দিয়ে যান, আর প্রত্যেকেই বেশ ভালো করে বুঝিয়ে দেন যে তিনি বনবিহারী বিনতাকে অন্য সকলের চেয়ে অনেক বেশি ভালোবাসেন। ভর সন্ধেবেলায় আগা 5 তলা মুড়ি দিয়ে শ্যামাপদ চক্রবর্তী এসে অবশ্য যা বললেন তাতে কিন্তু বনবিহারী খুব একটা আমোদ হল না। সাংখাই গ্রাম কুঠি বাড়িতে যাত্রার আসর বসিয়েছিল। কুঠিয়াল বেন্টন ক্যাম্পেল বিরাট কুঠি বাড়ির সামনে বাগানের এক পাশে বেশ ফাঁকা জায়গায় মণ্ডপ বানানো হয়েছিল। কংসবধ পালাই চলছিল। কৃষ্ণের বৃন্দাবন পর্বের সময় কংসের ভূমিকা কিছু কম থাকায় শ্যামাপদ বেশ জিরেন দিচ্ছিল কুঠি বাড়ির চাকর মহলে। কাঠের তক্তপোষে শুয়ে বিড়িতে এক টান দিয়েছেন সবে। এমন সময় বৈঠকখানার গরমাগরম কথা তার কানে গেল। নীল চোখা ক্যাম্বেল আর বাঙালি গোমস্তার মধ্যে ভাঙা ভাঙা ইংরাজি আর বাংলায় যে আলোচনা হলো তার মর্মার্থ বুঝতে খুব একটা অসুবিধা হলো না শ্যামাপদ। উত্তরে অগ্রদ্বীপের ঘাট থেকে জাহানগর পর্যন্ত নদীর এই দীর্ঘ ধারার দুপাশে বেগুনখোলা, 10 গ্রাম, পটল গ্রাম, লক্ষ্মীনগর, বিল্লগ্রাম অনেক আগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কক্ষিগত হয়েছে। এতদিন পলাশবনির দিকে নজর পড়েনি, তার কারণ কিছুটা হলেও পারুল বনির কাপালিক। ইতিমধ্যে ক্লাইড নদীতে বাষ্পচালিত ট্রিমার চলছে। ম্যানচেস্টারের কাপড়ের কলের চাহিদা বিষাক্ত নীল হয়ে থাবা গেড়ে বসল বাংলার বুকে। শিল্প বিপ্লব আর নব্য বিজ্ঞান মনস্কতার বলে বলিয়ান নীলকুঠি এগিয়ে আসতে লাগলো এনায়েতপুরের দিকে। তদুপরি
বেন্টনের কাছে নতুন খবর সিদ্ধেশ্বর তান্ত্রিক তার দলবল নিয়ে গ্রাম ছেড়েছে। বুঝলি বাবা বিহারী, এ তো আর সত্য যুগ নয় যে ব্রহ্ম সাপে ভস্য করে দেব, নয়তো বেটা লাল মুখোদের আমি সেদিনই জ্যান্ত চিবিয়ে খেতাম। কি আর করব। বনবিহারী কিছুক্ষণ চুপ, তারপর মৃদু কণ্ঠে বললেন, কাকা, লড়াই আমাদের সবাইকেই দিতে হবে। গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব কথাটা পৌঁছে দিন। হ্যাঁ, সেই বরং ভালো হবে। আমি আমি যাই, বুঝলি, সবাইকে বলি কে। আর আমি ইলিয়াস কাজী সাহেবের কাছে কাল সকালেই যাব। তিনি বিচক্ষণ মানুষ, জ্ঞানী ব্যক্তি, নিশ্চয়ই কিছু উপায় বাতলাতে পারবেন। শ্যামাপদ বনবিহারীর বাড়ি থেকে বেরিয়ে যাবার পর বনবিহারী গরুগুলো নিয়ে মাঠের দিক থেকে আনতে গেল। বিনোদা ঘরের মাঝে বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল। তার ডান দিকে খাটের তলায় অসীম। কাকা শ্যামাপদকে আসতে দেখে খাটের তলায় লুকিয়ে বিনোদার দেওয়া গুড় বাদাম খাচ্ছিল। আনমনে গুড় বাদাম খেতে খেতে শ্যামাপদের সব কথাই সে শুনছিল। কাকা আর বনবিহারী চলে যাওয়ার পর বৌদিদির কাছে বিদায় নিয়ে সেও বাড়ির দিকে যাবে ভেবে খাটের নিচ থেকে বেরোতে গিয়ে থমকে গেল। বসে থাকা বিনোদার চোখ দুটো ধকধক করে জ্বলে উঠল। হঠাৎ নীল একটা আভা চোখ দিয়ে বেরিয়ে এসে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে যেতে লাগলো। পিঠের দিকের আঁচলের প্রান্ত খসে পড়ল মাটিতে। খালি পিঠের ডানা দুটো আস্তে আস্তে চামড়া ভেদ করে বেরিয়ে এলো, আর সে দুটো বড় হতে লাগলো। এক সময় তারা প্রায় ঘরের নিচু চালা ছুঁয়ে ফেলল। দুর্গাপদ দেখল সেগুলো আসলে দুধ সাদা ডানা। সে দুটো ছকছক করছে আর একটা নির্নিমেষ দ্যুতি বেরিয়ে আসছে তা থেকে। এবার তার চোখ পড়ল বিনোদার কোলে শিশুটির দিকে। লোচন কাজলের চোখেও সেই অদ্ভুত নীল আভা। সে আস্তে আস্তে উঠে বসল। তার পিঠেও ধীরে জেগে উঠল ধবল দুই পক্ষ। নিঃশ্বাস বন্ধ করে আছে অসীম। গুড় বাদাম চিবানো কিন্তু তার বন্ধ হয়। বিনোদার গম্ভীর কণ্ঠস্বর, অসীম, বেরিয়ে আয়। অসীম অবাক হয়েছে, কিন্তু ভয় পায়নি মনে। শঙ্কর সাপুরের কাছ থেকে একটা পদ্মকুক্র কিনে আনতে হবে, আমি টাকা দেব। পারবি? মকরদহের তীরের আমড়া বাগান থেকে একটা পুরুষ বাদুর, পারবি? অসীম মাথা নেড়ে ছুটল। ফিরোজ আর সুবলকে এখনই জানাতে হবে ব্যাপারটা। শুনছিলেন কর্ণশীলের কলমে রক্তগান্ধার দ্বিতীয় পর্ব। গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে স্পন্দন, সৌমিলি, দেবিকা, কৌশিক, শুভদীপ নাথ, ইভান, মলয়, প্রদীপ্ত, রণদীপ নন্দী, আর্য, সায়ন্তন, শ্রীরূপ, রুভিনা, ঋদ্ধি, দীপম, আকাশ, অধ্যায়, শুভ, দেবস্মিতা, অভ্র, পিয়ালি এবং আমি রক্তিম। আবহ, অভিষেক, প্রচ্ছদ, রৌনক। স্ক্রিপ্টিং নয়না। পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।